বিরোধী দেশগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক অভূতপূর্ব ভিন্ন কৌশলে এগোচ্ছে পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। পাকিস্তান এগিয়ে যাচ্ছে, কি সমর, কি পররাষ্ট্রনীতি, কি উন্নয়নে, এমনটা জানাচ্ছেন পাক প্রশাসন ও সেনাপ্রধান। পড়শি নানা দেশকে টেক্কা দিয়ে নিজেদের সামর্থ্য আরও বাড়িয়ে এক ঈর্ষণীয় সাফল্যের গল্পগাথা নিয়ে দুর্বার গতিতে এগোচ্ছে তারা। বিশ্লেষকরা জানাচ্ছেন, নানা খেলায় জড়িয়ে নানা ফন্দি ও জোট বা অক্ষবলয় তৈরি করে পাকিস্তান নিজেদের স্থান আরও শক্ত করছে। নেগেটিভলি কেউ পাকিস্তানের নাম নিলে তারা যেন সাবধানে ভাবে, না হলে কঠোর হবে পাকিস্তান। পাকিস্তানের জবাব হবে অবিশ্বাস্য রকমের। ভারতের সাথে ও আফগানিস্তানের সাথে যেভাবে পাকিস্তান যুদ্ধে জড়িয়েছে, তাতে এই দুই দেশকেও দেখে নেবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস সিডিএফ ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি কোনো আগ্রাসনের চেষ্টা করা হয়, পাকিস্তান তার জবাবে আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। জেনারেল হেডকোয়ার্টারে গার্ড অফ অনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারত যেন কোনো বিভ্রান্তিতে না থাকে, পাকিস্তানের প্রতিক্রিয়া দ্রুত এবং তীব্র হবে। তিনি উল্লেখ করেন, মে মাসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রাপ্য জবাব দিয়েছে। এ সময় পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে মুনির বলেন, কাবুলের তালেবান সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তালেবানদের কাছে দুটি বিকল্প আছে, ফিতনা আল খাওয়াজি, টিটিপি বা পাকিস্তান। তিনি আবারও নিশ্চিত করেছেন যে পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, তবে কারো কাছে দেশের সার্বভৌমত্ব বা ভূখণ্ড হুমকির সুযোগ দেয়া হবে না। ফিল্ড মার্শাল মুনির নতুনভাবে প্রতিষ্ঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সকে ঐতিহাসিক পরিবর্তন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তিন বাহিনী আর্মি, এয়ারফোর্স ও নেভি এর মধ্যে মাল্টি ডোমেইন অপারেশনকে আরও কার্যকর করতে এটি অপরিহার্য। তিনি বলেন, ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স তিন বাহিনীর অপারেশনকে একত্রিত করবে এবং তাদের মধ্যে সামঞ্জস্য তৈরি করবে। উচ্চ কমান্ডের সমন্বয়ের মাধ্যমে তিন বাহিনী তাদের স্বতন্ত্রতা ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে। মুনির পাকিস্তানি জাতির অদম্য সাহস ও সংকল্পকে প্রশংসা করে বলেন, মার্কায়ে হক এর মাল্টি ডোমেইন অপারেশন ভবিষ্যতের যুদ্ধের জন্য একটি কেস স্টাডি। তিনি আরও বলেন, যুদ্ধ এখন সাইবার স্পেস, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, স্পেস, তথ্য অপারেশন, এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিস্তৃত হয়েছে। তাই সেনাবাহিনীকে নতুন যুদ্ধের প্রয়োজনের সঙ্গে খাপ খাওয়াতে হবে। ফিল্ড মার্শাল মুনির 1986 সালে 23তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট কমিশন পান এবং মঙ্গলার 17তম অফিসার ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের পরিচালক, ইন্টেলিজেন্স প্রধান ও আইএসআই প্রধান হিসেবে কাজ করা অন্তর্ভুক্ত। এছাড়া তিনি ফুজি স্কুল, জাপান, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোয়েটা, মালয়েশিয়ান আর্ম ফোর্সেস কলেজ কুয়ালালামপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ইসলামাবাদ থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি ও স্ট্র্যাটেজিক সিকিউরিটি ম্যানেজমেন্টে এমফিল করেছেন। ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের প্রথম সিডিএফ। সাম্প্রতিক খবর, পাকিস্তানি সেনাদের হামলায় 23 আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর 2 দিনের হামলায় চামান সীমান্তে 3টি আফগান সামরিক চৌকি ধ্বংস হয়। পাকিস্তানের দাবি, আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেলুচিস্তানের চামান সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। খবর জিও নিউজের। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগানিস্তানের হামলার জবাব দেয় তারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, 45 মিনিট ধরে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত ছিল। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং সরাসরি গুলি চালানোর ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে 3টি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে, সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়, যার মধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল।
এই হামলায় আফগান তালেবান সেনাদের 3টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি সূত্র বলেছে, সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়। প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোঁড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। গেল শনিবার এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে বেশিরভাগ সমস্যা পাকিস্তানের সেনাবাহিনীর কারণে হয়। তার বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, জয়শঙ্করের এমন মন্তব্য অত্যন্ত পীড়াদায়ক, ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। রোববার দেয়া এক বিবৃতিতে আন্দ্রাবি বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং এর সশস্ত্র বাহিনী সহ এর সকল প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার স্তম্ভ, যা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিবেদিত প্রাণ। গত 6 ডিসেম্বর নয়াদিল্লিতে এক সম্মেলনে দেয়া ভাষণে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের বেশিরভাগ সমস্যা তার সামরিক বাহিনীর কারণে হয়। তিনি দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের প্রতি শত্রুতা করছে। আন্দ্রাবি বলেন, মে মাসের সংঘর্ষ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের পাশাপাশি কার্যকর ও দায়িত্বশীলভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমি এবং পাকিস্তানের জনগণকে রক্ষা করার দৃঢ় সংকল্পকে স্পষ্টভাবে তুলে ধরে। কোনো প্রচারণাই এই সত্যকে পাল্টে দিতে পারবে না। আন্দ্রাবি বলেন, ভারতীয় নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার নেতৃত্বকে হেয় করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এই অঞ্চলে বন্ধুত্ব, শান্তি এবং স্থিতিশীলতার প্রতি ভারতের অবজ্ঞার উদাহরণ। তিনি বলেন, ভারতীয় রাষ্ট্র এবং নেতৃত্ব উভয়ই ধর্মের নামে সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে পড়েছে। পাকিস্তান সহাবস্থান, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে, তবে তারা তাদের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ। ভারতকে পাশ কাটিয়ে নতুন একটি দক্ষিণ এশীয় জোট গঠনের চেষ্টা করছে পাকিস্তান। এ উদ্যোগ কতটা সফল হবে তার একটি বিশ্লেষণ দাঁড় করিয়েছে অনলাইন আল জাজিরা। দীর্ঘ এ প্রতিবেদনে সাংবাদিক উসাইদ সিদ্দিকী বিশ্লেষণ করেছেন নানা দিক নিয়ে। তিনি লিখেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপাক্ষিক উদ্যোগটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ও বাইরের অঞ্চলগুলোতে সম্প্রসারিত হতে পারে। বুধবার তিনি ইসলামাবাদে বলেন, আমরা শূন্য ফলাফল ভিত্তিক রাজনীতি বরাবরই প্রত্যাখ্যান করেছি। মুখোমুখি অবস্থানের বদলে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর সব সময় জোর দিয়েছি। প্রকৃত অর্থে তার এই প্রস্তাব দক্ষিণ এশিয়ায় একটি নতুন বিকল্প ব্লক তৈরির ইঙ্গিত দিচ্ছে। এতে যুক্ত হবে চীনও। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ভারত পাকিস্তান উত্তেজনা রেশারেশি কূটনৈতিক উত্তেজনার কারণে প্রায় অচল হয়ে আছে। এমন এক সময়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনের মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। ইসহাক দার ওই মন্তব্য করেন এমন এক সময়ে যখন পাকিস্তান ভারত বিরোধ আবারও চরমে উঠেছে। সম্প্রতি মে মাসে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে 4 দিনের সীমিত আকাশ যুদ্ধ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক ব্যাপকভাবে খারাপ হয়েছে। তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, কিন্তু ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সার্কের অন্য সদস্য দেশও কি এমন একটি নতুন আঞ্চলিক জোটে যুক্ত হতে রাজি হবে, যেটি মূলত ভারতকে উপেক্ষা বা প্রভাবহীন করার চেষ্টা বলে মনে হয়? এখানে জানার বিষয়গুলো হলো, পাকিস্তানের প্রস্তাবটি কি? পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক এই উদ্যোগের লক্ষ্য হল যৌথ স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এই ধারণাকে ভবিষ্যতে আরও বেশি দেশ ও অঞ্চলে সম্প্রসারিত করা। ইসলামাবাদ কনক্লেভে তিনি বলেন, অর্থনীতি থেকে প্রযুক্তি কিংবা সংযোগ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধাঁচের বহুদেশীয় গ্রুপ তৈরি হতে পারে। আমাদের জাতীয় উন্নয়ন বা আঞ্চলিক অগ্রাধিকার কারও
অনমনীয়তায় জিম্মি হয়ে থাকতে পারে না, থাকা উচিত নয়, যা স্পষ্টভাবেই ভারতের প্রতি ইঙ্গিত করে বলেছেন তিনি। তিনি আরও বলেন, 11 বছর ধরে ভারত পাকিস্তানের সাজানো কাঠামোবদ্ধ সংলাপ বন্ধ। ভারতের সঙ্গে এ অঞ্চলের অন্য অনেক দেশের সম্পর্ক দোলাচলপূর্ণ। পাকিস্তানের দৃষ্টিতে দক্ষিণ এশিয়া হওয়া উচিত এমন একটি অঞ্চল যেখানে বিভাজনের বদলে সংযোগ গড়ে ওঠে, অর্থনীতিগুলো সমন্বয়ের মাধ্যমে বৃদ্ধি পায়, বিরোধগুলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে সমাধান হয়, মর্যাদা রক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। লাহোর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র CSSPR এর পরিচালক রাবিয়া আখতার বলেন, এই প্রস্তাব আপাতত বাস্তবায়নের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী। তবে এটি দেখায় পাকিস্তান দক্ষিণ এশীয় সহযোগিতার নতুন পথ খুঁজছে এমন সময়ে যখন সার্ক কার্যত স্থবির। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। 2007 সালে আফগানিস্তান যোগ দিয়ে সদস্য সংখ্যা দাঁড়ায় 8-এ। সার্কের লক্ষ্যের মধ্যে রয়েছে দক্ষিণ এশীয় জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন। কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনা সার্ককে ক্রমাগত অচল করে রেখেছে। স্বাধীনতার পর থেকে দুই দেশ 3টি পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। 2016 সালের 19তম সার্ক সম্মেলন ইসলামাবাদে হওয়ার কথা থাকলেও ভারত অংশগ্রহণ না করায় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। CSSPR এর রাবিয়া আখতারের মতে, দুই বৃহত্তম সদস্যের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সার্ক এগোতে পারে না। 2025 সালের হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা 2 বিলিয়নের বেশি, যা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চল। কিন্তু দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য অত্যন্ত কম, মাত্র 5%। সে তুলনায় আসিয়ানের অভ্যন্তরীণ বাণিজ্য 25%। বিশ্ব ব্যাংকের হিসাব, নানা রকম বাধা কমালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য $23 বিলিয়ন থেকে বেড়ে $67 বিলিয়ন যেতে পারে। বিশেষভাবে ভারত পাকিস্তান বাণিজ্য অত্যন্ত দুর্বল। 2017-18 সালে মাত্র $2.41 বিলিয়ন বাণিজ্য হয়েছে দুই দেশে। 2024 সাল নাগাদ কমে তা দাঁড়ায় $1.2 বিলিয়ন। অফিসিয়াল নয় এমন বাণিজ্য আরও বেশি, প্রায় $10 বিলিয়ন। এ অঞ্চলে পরস্পরের সঙ্গে সংযোগ ব্যবস্থা দুর্বল, এটা এর অন্যতম প্রধান কারণ। 2014 সালে সার্কভুক্ত গাড়ি পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য একটি মোটর ভেহিকল এগ্রিমেন্ট হতে যাচ্ছিল, কিন্তু পাকিস্তান ভারত উত্তেজনার কারণে তা আটকে যায়। বিশেষজ্ঞদের মতে, সীমিত সহযোগিতা থাকলে সার্ক পুনরুজ্জীবিত হতে পারে, কিন্তু বর্তমান পরিবেশে তা খুবই কঠিন। বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক প্রফেসর শাহাব এনাম খান বলেন, প্রস্তাবটি উচ্চাকাঙ্ক্ষী হলেও অত্যন্ত প্রয়োজনীয়। দক্ষিণ এশিয়া বহুবার আঞ্চলিক বাস্তববাদী সহযোগিতায় ব্যর্থ হয়েছে, নিরাপত্তা আবদ্ধ চিন্তাধারায় আটকে থেকেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।